আর মাত্র কয়েকটা ঘন্টা গোটা বিশ্বের চোখ এখন নিউ জার্সির মেটালাইফ স্টেডিয়ামে। কার মাথায় উঠবে বিশ্বকাপের শিরোপা? মেসির হাতেই আবার বিশ্বকাপ? ফুটবলের জাদুকর মেসিই আবার তুলে ধরবেন, নাকি ফুটবলের নতুন বিস্ময় ইয়ামালের হাতে আসবে এবার বিশ্বকাপের মুকুট? দুই কোচের আস্তিনে কি লুকোনো রয়েছে, শেষ মুহূর্তের কি তাস লুকোনো রয়েছে? তুল্যমূল্য বিচারে কে এগিয়ে, কার শক্তি কত, কার দুর্বলতাই বা কি? একেবারে শেষ মুহূর্তের কিছুটা আপডেট নিয়ে আমরা এসে গেছি আজকের দ্য ওয়ালের ফুটবল আড্ডায়। আমার সঙ্গে রয়েছেন আমার দুই সতীর্থ সাংবাদিক, সৌভিক বন্দ্যোপাধ্যায়, রূপক মিশ্র। আমি রূপক, তোমার কাছেই প্রথমে যে একই প্রশ্ন আমি দুজনের কাছেই যাব, যে ফাইনালে কে এগিয়ে কে পিছিয়ে এই তুল্যমূল্য বিচার করাটা বোধহয় কোনো কারণে বোকামো হবে। কারণ একেবারে আমি একটা পরিসংখ্যান বলি যে এখনও পর্যন্ত আর্জেন্টিনা এবং স্পেন 14টা ম্যাচে মুখোমুখি হয়েছে, তার মধ্যে 6টা করে দুজন জিতেছে, 2টো খেলা ড্র। এতেই মনে হচ্ছে যেন বিশ্বকাপের প্রতি, একদম ফাইনালের প্রতি ঠিকঠাক জাস্টিস। দুজনে একেবারে দাঁড়িপাল্লায় সমান জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো তোমার কি মনে হয় শেষ মুহূর্তে এটা কি কোথাও গিয়ে মাইন্ড গেমে এগিয়ে যাওয়ার ব্যাপারটাই কাজ করে নাকি? দেখো, কি বলবো, যে পরিসংখ্যানের তথ্য যেটা, সেটা তো একটা কথা বলছেই, কিন্তু ডার্বির নিয়ে একটা খুব চালু প্রবাদ আছে ফুটবলে, যে ডার্বি খেলা হলে সেটা ইস্টবেঙ্গল মোহনবাগান হতে পারে, রিভার প্লেট বোকা জুনিয়র্স হতে পারে, ইন্টার মিলান এসি মিলান হতে পারে। ডার্বি খেলা হলেই না ফর্ম গোজ আউট অফ দ্য উইন্ডো। মানে কে কি ফর্মে আছে, কার কি ইতিহাস অতীত, সব জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দাও। কোনো প্রেডিকশন মেলে না। এইবারে বিশ্বকাপের ফাইনাল ডার্বি, সবাই বলে ডার্বি মানে 50-50। এবার এই কথাটা কেন বলে? কারণ ডার্বির মঞ্চটাই একটা গ্র্যান্ড মঞ্চ, বিশ্বকাপের ফাইনালটা একটা গ্র্যান্ড মঞ্চ। এবারে সেখানে বাকি সমস্ত দলকে টেক্কা দিয়ে ফাইনালে জায়গা বুক করে নেওয়া দুটি দল, স্বাভাবিকভাবেই সেখানে এ এগিয়ে এ পিছিয়ে, এ এতটা কি বলবো যে খারাপ ফর্মে আছে, বা এর এতটা প্লেয়ার কি বলবো যে এই জাতীয় ফর্মে নেই, এই যে কথাগুলো ঠিক মানানসই হয় না, হ্যাঁ, খাপ খায় না। কিন্তু কালকে আমি বলবো যে প্রেস কনফারেন্সে দুই কোচের যে বার্তা, যদি তুমি রিড করো যে কে কি বলেছে, দুই তরফের যে সমস্ত বাক্যবান, দেখবে যে স্পেনের তরফ থেকে কিন্তু একটা আগ্রাসী, আমি অন্তত যা বুঝেছি, একটা আগ্রাসন কিন্তু ওদের মধ্যে স্পষ্ট। সেই তুলনায় কিন্তু আর্জেন্টিনা শিবির থেকে সেই ধরনের কিন্তু কোনো রকমের কোনো উস্কানিমূলক মন্তব্য বলো বা একটু তাতিয়ে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু এখনো আসেনি। অবশ্যই একটা কৌশল, এবং কৌশলটা আরো স্পষ্ট হয়ে উঠেছে যে নিশানা যাকে করা হচ্ছে সে কিন্তু রেফারি। আর্জেন্টিনা শিবির থেকে না, স্পেন শিবির থেকে লাপোর্তে এবং দে লা ফুয়েন্তে, এই দুজনে কিন্তু একযোগেই প্রায় সুরে সুর মিলিয়ে বলেছে যে রেফারিকে ইম্পার্শিয়াল থাকতে হবে, রেফারি যেন আর্জেন্টিনার প্রতি ইনক্লাইন না হয়। আর্জেন্টিনা ফিজিক্যাল ফুটবল খেলছে যেটা, বলছে যেটা ওদের যেটা দাবি, যে আর্জেন্টিনা বেশ কিছু সময় বেশ কিছু ছাড় পেয়ে যাচ্ছে, আচ্ছা, যেগুলোকে ট্যাকটিক্যাল ফাউল বলে, ট্যাকটিক্যাল ফাউলের আওতায় আনা হচ্ছে, ওইগুলো হলুদ কার্ড হয়, কিছু কিছু ক্ষেত্রে লাল কার্ডও হয়। এইরকম একটা বার্তা কিন্তু খুব আগ্রাসনের সঙ্গেই শুনিয়েছে হচ্ছে লাপোর্তে এবং দে লা ফুয়েন্তেও। এইটা একটা বিষয়। আর দ্বিতীয় একটা বিষয়, দেখো, আমি আমার আলোচনাতে বলেছিলাম যে মেটলাইফ স্টেডিয়ামের খটখটে মাঠ এবং ওখানে যে দাবানল হচ্ছে, হ্যাঁ, যে বলেছিলাম যে এইটা যদি থাকে তাহলে কিন্তু সেটা স্পেনের পক্ষে অভিশাপ। কিন্তু আপাতত সর্বশেষ যে আপডেট দেখা যাচ্ছে, সেখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, মাটি ভিজে গেছে, আমাদের কলকাতার আজকে সকালের মতো। ফলে ভেজা মাটিতে মাঠ যখন ভিজে গেছে, বল মুভ করা বা ছোট ছোট পাস খেলা, হ্যাঁ, এইগুলো কিন্তু দুই দলকে এবার একটা সমান সমান জায়গায় এনে দিল। আগে যেরকম আমরা ভেবেছিলাম যে আর্জেন্টিনা হয়তো এটার ফায়দা নিতে পারে, যেহেতু তারা ডায়াগোনাল বল বা লং বল খুব বেশি করে খেলে স্পেনের তুলনাতে। তো আমার মনে হচ্ছে এই বৃষ্টি হয়ে যাওয়া ব্যাপারটা স্পেনের পক্ষে আর অতটা অভিশাপ থাকলো না। এবার লড়াইটা মোটামুটি একটা তুল্যমূল্য জায়গায় চলে এগিয়ে আছে বলে এখন শুরু করার বিচারে যদি দেখি, একদম মাঠের ঘাসের বিচারে যদি আমি দেখি, সেইটা একটা হলো না। তৃতীয় যে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে লিওনেল মেসি, আর একদিকে হচ্ছে ইয়ামাল। এবার দুই তরফে স্বাভাবিকভাবে সাংবাদিকরা প্রশ্ন শুরু হবে, আমরা ওই দুজনেরটা নিয়ে তোমার আরো বিষয়টাতে আমি আসবো। মেসি এবং ইয়ামালকে নিয়ে আমাদের আজ একটু আলাদা করে আলোচনা করতেই হবে। আমি সৌভিকের কাছে একবার যাই, যে সৌভিক, যে প্রশ্নটা ওর সঙ্গে কথা হচ্ছিল রূপকের সঙ্গে, সেটাই যে তুল্যমূল্য বিচারে তো সেভাবে কিছু করা যায় না, 50-50 সবসময় বড় ম্যাচ, সে আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান হোক বা বার্সার সঙ্গে রিয়াল মাদ্রিদ হোক, যেটাই হোক না কেন, তোমার কি মনে হয় মাইন্ড গেমে কোথাও এগিয়ে থাকা, পিছিয়ে থাকা বা ট্যাকটিক্স শেষ মুহূর্তে? দেখো,
মানে খেলাটা তো এই সমস্ত ক্ষেত্রে দু ধরনেরও, একটা খেলার মাঠের মধ্যে খেলা, একটা খেলার বাইরের খেলা। এবারে রূপক যেরকম বললো, কালকে আমিও দুই তরফের যে প্রেস কনফারেন্স করা হয়েছে সেখানে আমি দেখছিলাম, প্লেয়াররা যা বলছে সেটা তো ঠিক আছে, প্লেয়াররা প্লেয়ারদের মতো বলবে। দুই কোচ মানে স্কালোনির আমি দেখলাম কিছু স্টেটমেন্ট যে ফুয়েন্তেকে নিয়ে খুব হাম্বেল একটা ব্যাপার, যেহেতু গুরু শিষ্যের একটা ব্যাপার ছিল, তুমি আগের দিন যেটা মেনশন করলে সেরকম একটা, যে আমার আর ফুয়েন্তের মধ্যে কি কথা হয়েছে, মানে এমনিও আমরা দেখেছি যে দুজনে একসঙ্গে দাঁড়িয়ে কিছু কথা বলছিল কিছুক্ষণে, এবং সেটা কি বলেছে সেটা স্কালোনি বলেনি, কিন্তু বলেছে যে ওর সঙ্গে তো আমার একটা পুরনো সম্পর্ক, সেটাই আমি মাদ্রিদে ওই স্পেনের ওই তোমার কোচিং প্রশিক্ষণের সময়, হ্যাঁ। সো সেটা নিয়ে আমি বলবো যে দুই কোচ মাঠের লড়াইয়ে মানে যে স্ট্র্যাটেজি নিক না কেন সেটা স্বাভাবিকভাবেই জনসমক্ষে আসবে না, কিন্তু পারতপক্ষে যেটা দেখা যাচ্ছে দুই কোচই না, দুই কোচের প্রতি খুবই মানে সম্মানটা দেখাচ্ছে মাঠের বাইরে। এবার গেম প্ল্যান কি হবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, যেটা রূপক বললো যে স্পেন মানে ওই হুঙ্কার দেখে নেবো কোচের না, সেইটা এখনো পর্যন্ত দেখা যায়নি। এবারে ম্যাচের শুরুর দিকে যদি কিছু স্টেটমেন্ট আসে, আমার মনে হয় না সেটা আসবে বলে, কারণ সেই মানে সেটা আবার এক্সট্রা একটা তাতানো ব্যাপার হয়ে যাবে, যেটা ব্যাকফায়ার করতে পারে দুটো দলকেই ফাইনালের আগে। তো সেরকম কিছু হবে না, কিন্তু আপাত দৃষ্টিতে যা বোঝা যাচ্ছে যে দুই কোচই নিজেদের সম্মানটা তাদের প্রতি রাখছে, এবং তারা নিজেদের স্ট্র্যাটেজিটা খুব মানে একটা মানে ওই বদ্ধ কুঠুরির মধ্যে রেখে দিতে চাইছে, যে আস্তিনের তাসটা আমি এখনই শো করতে চাইবো না, কারণ ভারতপক্ষে তোমার ফাইনাল 50-50 হয়। সে আগের বিশ্বকাপটা আমাদের সবচেয়ে বড় উদাহরণ, কারণ আর্জেন্টিনা 2-0 ম্যাচে মানে 2-0-তে লিড করছিল, সেখান থেকে একটা 3-3 ড্র কেউ ভাবতে পারেনি। তো অবভিয়াসলি এবারেও তাই হতে চলেছে, যে এখানে কেউ এগিয়ে কেউ পিছিয়ে, মানে বড় বড় ফুটবল বিশেষজ্ঞরাও বলতে পারবে না, তো আমরাও বলতে পারবো না এবং বলতে চাইও না, যদিও বা কিছু মনে হয়ে থাকে। আমি বলবো ব্যাপারটা পুরো 50-50। আমি এখানে একটা যে হালকা ডিফার করব, মানে আমার যেটা মনে হয়েছে ওদের দুজনের যে প্রেস কনফারেন্স দেখে, যে একটাই বলবো যে স্কালোনিকে যখন প্রশ্ন করা হলো যে ইয়ামালকে আপনি কিভাবে আটকে রাখবেন, মানে একই প্রশ্ন না দুই কোচকেই করা হয়েছে, মানে এক তরফে করা হয়েছে ইয়ামালকে নিয়ে, আর এক তরফে করা হয়েছে মেসিকে নিয়ে। খুব ইন্টারেস্টিং। এইবারে ইয়ামালকে নিয়ে যখন প্রশ্ন করা হলো তখন স্কালোনির উত্তর ছিল মানে ওকে উচিত একটা ঘরের মধ্যে তালাবন্দি করে রাখা ইয়ামালকে। এইবারে দেখো এই জাতীয় কমেন্টগুলো না মানে কিরম হলো, মানে আলটিমেটলি কিন্তু কোনো উত্তর বেরিয়ে এলো না। মানে এটাও কি একটা ইঙ্গিত হলো না যে তালা মেরে রাখা মানে ওকে একটা কড়া মার্কিং এ রাখবে, এইটা একটা মেটাফোর হতে পারে, কিন্তু এখান থেকে এই মেটাফোরের জিনিসটা ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে কোনো স্পষ্ট উত্তর এলো না। এইটা একটা উত্তর মানে একটা কি বলো যে এইটা একটা দিক। দ্বিতীয় একটা দিক বলো, মানে এই প্রসঙ্গটা আমি কেন আনলাম, একই প্রশ্ন যখন স্কালোনিকে করা হলো, স্কালোনি না একটা ভিভিড একটা ডেসক্রিপশন দিল, মেসিকে নিয়ে যখন করা হলো ওরা ভিভিড ডেসক্রিপশন দিল এবং নিজের অতীত একটা তিক্ত অভিজ্ঞতার কথা বললো। কিরকম বলছে, সেভিয়ার এগেনস্টে যখন বার্সেলোনার একটা খেলা হচ্ছিল তখন চালু একটা মত এখনও আছে, যেটা আমিও বলেছিলাম আগের ম্যাচে, যে মেসিকে নিয়ে বাজারে একটাই মত চলে যে মেসিকে আটকানোর একটাই উপায়, কড়া একটা কি বলেছে ম্যান মার্কিংয়ের মধ্যে রাখো। এটা আমি বলেছিলাম, সবাই বলে এটা, যে মেসিকেও একটাই উপায় আছে, যে একটা প্লেয়ারকে বলতে ছিনে জোকের মতো থাকো, পেছন ঘুরে বেড়াও, দরকার হলে ওকে ট্যাকটিক্যাল ফাউল করে ওকে মানে কি বলবো রুখে দাও, হ্যাঁ নির্বিষ করে দাও, কিন্তু মানে কি বলবো যে এর বাইরে আর কিছু থাকে না। এইবারও তখন দেলা ফুয়েন্তে বলছে যেটা, যে এই মতটা একদম যায় না, মানে এই তত্ত্বটা একদম যায় না মেসির সঙ্গে। তার কারণ বলছে যে সেভিয়ার এগেইনস্টে যখন বার্সেলোনা খেলা হলো, আমি আমার দলের একজনকে বলেছিলাম যে মেসিকে মার্ক করে রাখতে, ও সেভিয়ার কোচ ছিলেন তখন। এইবার বলছে 75 মিনিটস মানে 75 মিনিট পর্যন্ত মার্ক করে রাখলো, তার সেই সময়টাতে অবধারিতভাবে মিস্টেক হবেই, ভুল হবেই, একটা রং ফুট পড়বেই, এবং তখনই যে হলুদ কার্ড পেলো ওকে ভয়ের চোটে তুলে নিল, কারণ ইয়েলো কার্ড থেকে লাল কার্ড হতে বেশিক্ষণ লাগবে না, যেই ওকে তুলে নিল। মানে আপনি মানে একবার ভাবো সম্রাটদা, 75 মিনিট থেকে 90 মিনিট 15 মিনিটের গাবে 4টে গোল করলো মেসি, ছারখার করে দিল ওই টাইমে। মানে মার্কারটাকে যেই তুলে নিল, অন্য একটা প্লেয়ার নামালো, হয়তো সেই মার্কার ছিল অথবা ছিল না, ওই 15 মিনিটের মধ্যে 4 গোল করে মেসি ম্যাচটাকে শেষ করে দিল। ফলে আমি যেটা বলতে চাইছি, আজকের ফাইনালে, আজকে মধ্যরাতের মহারণে যদি মেসির কোনো একজন মার্কার থাকেও, ধরা যাক মার্ক কুকুরিয়াকে বললো তুমি মার্ক করো, কাউকে একজন বললো, সে যদি 25-30 মিনিট পর বা ম্যাচের একদম শুরুতে ইয়েলো কার্ড পেয়ে যায়, খেলা কিন্তু বলতে পারো যে ওখানেই কিন্তু একটু হলে আর্জেন্টিনার দিকে কিন্তু ঘুরে গেল। কারণ কুকুরেয়া বা ওই জাতীয় প্লেয়ার, মানে স্পেন টিম একটা সেট টিম, ওইখান থেকে একটা প্লেয়ারকে যদি সেদিনের মতো তুলে নিতে হয়,
সেটা তাহলে কিন্তু ছন্দটা backfire ভেঙে করে। যাবে, একদমই আর তাই। ওটারই খোঁজে থাকবে, ওটারই অপেক্ষায় থাকবে লিওনেল লিওনেল মেসি। মেসি। এবং এইখানে আমি এই কথাটা এই কারণেই বলতে চাইছি, এখানে কিন্তু মোটামুটি একটা দিক স্পষ্ট হয়ে গেল যে আজকে মেসিকে ম্যান মার্ক করা হবে না। হবে না। সেখানে উল্টো দিকে ইয়ামালকে ম্যান মার্ক করা হতে পারে যদি সৌভিকের যে মানে যেটা বললো মেটাফোর যদি সত্যি হয় তাহলে ম্যান মার্ক করা হবে। আর দ্বিতীয়ত যদি মেটাফোর যদি এটা না হয় তাহলে কি বলে যে উত্তর যা খুশি তাই হতে পারে, যেটাই হতে পারে। ফলে আমি এটা বলতে চাইছি যে স্কালোনি অনেক বেশি নিয়ে গিয়ে কিন্তু মানে আড়াল করে রেখেছে, সেই তুলনায় কিন্তু কিছুটা ম্যাচ খোলামেলা, পর্যায়ে হ্যাঁ। অনেকটা কিন্তু আমরা বুঝতে পারছি ফুয়েন্তে, হ্যাঁ। ফুয়েন্তে থেকে। এবং মেসিকে নিয়ে যখন আলোচনা উঠলোই, মেসিকে ছাড়া তো বিশ্বকাপ ফাইনাল, এবং মেসি কেন সর্বকালের সেরার দৌড়ে, এখন এটাই হচ্ছে যে কিছুদিন আগে পর্যন্ত ছিল সেরা তিনজনের মধ্যে, সর্বকালের সেরা তিনজনের মধ্যে আসতো পেলে, মারাদোনা, মেসি। এবারের বিশ্বকাপে দেখছি যে বহু বড় ফুটবলার কিন্তু মেনে নিচ্ছেন যে মেসি কোথাও গিয়ে সর্বকালের সেরা, সেটা সময় বলবে। কিন্তু মেসির এমন একটা অবস্থা যে দেখো, আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে বিশ্বকাপের টানা 11টা ম্যাচ, গত 9 গোল করেছে, 9 অ্যাসিস্ট করেছে, 39 বছর বয়স। তারপর সুতরাং রং বদলে দিতে 1 সেকেন্ড লাগবে না, উপস্থিতিটাই যথেষ্ট। উপস্থিতিটাই যথেষ্ট, তাই নয় কি? স্পেনের কাছে তো এটাই সবচেয়ে বড় কঠিন পরীক্ষা স্পেনের। এই যে ও বলছিল যে 75 মিনিট পর্যন্ত আটকে রাখা, এবং আমি একটু অ্যাড করে দিচ্ছি যে ইনিয়েস্তাও কিন্তু, যে ওর সঙ্গে দীর্ঘদিন খেলেছে, বলা হলে একদম শুরু থেকে শেষ খেলেছে একেবারে, হ্যাঁ। বার্সেলোনাতে, ও কিন্তু বলেছে যে ও হচ্ছে ম্যাজিশিয়ান, ওকে ভুলেও তুমি মার্ক করতে যেও না, তাহলেই হচ্ছে হ্যাঁ, সমস্যাটা বলছে- হয়ে যাবে। না, এই ক্ষেত্রে আমি বলতে পারি একটা জিনিস, তুমি যদি ভেবে দেখো, আমি শুধু স্পেন আর্জেন্টিনা বলছি, আমি অন্য কোনো টিমের এগেনস্টে বলছি না। তুমি যদি স্পেনের খেলাটা লক্ষ্য করো, আমি মানে আমরাও আগের দিন আলোচনা করলাম যে মেসিকে তুমি ওইভাবে ম্যান মার্কিং করতে পারবে না। আজকে তো রূপক একটা উদাহরণ দিলেই, বড় উদাহরণ, যেটা মানে তখন ফুয়েন্তেই করছিল, মানে কোইন্সিডেন্টালি সে এখন স্পেনের কোচ যে ফাইনাল খেলবে। তুমি যদি এবার স্পেনের খেলাটা লক্ষ্য করো, তুমি যদি ধরে নিলাম মেসিকে ম্যান মার্কিং করা হলো না, কিন্তু স্পেনের যে ট্যাকটিক্যাল গেমটা, মানে গেম প্ল্যানটা, ওদের যে টিকি টাকাটা, তুমি যদি সেই টিকি টাকাটা লক্ষ্য করো, ওরা খুবই না ক্লোজ সার্কিটের মধ্যে টিকি টাকাটা খেলে। তুমি যদি বার্সেলোনার একটা খেলা রিয়েল মাদ্রিদের সঙ্গে, যদি রূপকের মনে পড়বে, রোনাল্ডো ছিল, ওই ভিডিওটা এখন খুব ভাইরাল হয়, মানে মূলত বার্সেলোনা ফ্যানরাই ভাইরাল করে, যে টিকি টাকা খেলতে না রোনাল্ডো মধ্যখানে ফার্স্টেড হয়ে হাত পা ছুটছে রোনাল্ডো। হ্যাঁ। ঠিক আছে, এবার সেইখানে কিন্তু মেসি, মানে ওই বার্সেলোনা টিমটায় জাভি, ইনিয়েস্তা, মেসি, এদিকে নিচে পুয়োল, ঠিক আছে, আমি যদি খুব ভুল না করি, ওই টিকি টাকাটার সময় রোনাল্ডো ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, বলটা পাচ্ছে না। তুমি বলছো এটা স্পেন এবার এই না, আমি সেটা বলছি না, আমি বলছি যে যদি এই খেলাটা তুমি ফ্রান্সের এগেনস্টেও দেখো, এমবাপে কখন ফাউলটা গিয়ে করলো উনাই সিমনকে, যখন বলটা পাচ্ছে না, মানে ওর কাছে অপশনটা নেই, ওই ফ্রাস্ট্রেশন থেকে আউট অফ ফ্রাস্ট্রেশন। এবার যদি এবার দেখো এগেনস্টে তোমার মেসি, এটা তোমার খুব যে ইজি হবে আমি বলছি না, একদমই বলছি না, উল্টো দিকে তোমার মেসি আছে, কিন্তু যদি এইটা তোমার কন্টিনিউয়াসলি স্পেন করার ট্রাইও করতে থাকে, ড্যানি অলমো, রড্রি, কুকুরেয়া, এদিকে পোড়ো, সামনে অ্যালেক্স বায়না, এই যে ওদের এই মধ্যিখানে তোমার ফাবিয়ান রুইস, এই সার্কেলটা 5-6 জনের, এরা যদি এই টিকি টাকাটাকে ধরে নিতে পারে, তাহলে কিন্তু তোমার আলাদা করে মেসিকে ম্যান মার্কিং করার দরকারটা পড়বে না। বেশ, কারণ মেসি যেহেতু ট্র্যাক ব্যাক করে না, একবার যদি ওই টিকি টাকা থেকে একটা ফ্রন্ট লাইনে থ্রু রড্রি বা কুকুরেয়া বা ড্যানি অলমো একটা থ্রু বাড়ায়, তখন কিন্তু পুরো মানে তোমার স্পটলাইটটা চলে যাবে ইয়ামাল, এদিকে অ্যালেক্স বায়না, ওয়ারজাবালের ঠিক ওপরে। আর মেসি যেহেতু ট্র্যাক ব্যাকটা করছে না, তখন ওই লোডটা গিয়ে পড়বে ওদের আর্জেন্টিনীয় ব্যাকলাইনের ওপরে। তো আমার মনে হয় ফুয়েন্তের মাথায় এটা থাকবে যে আমাকে যদি মেসিকে বিট করতে হয় মাঝমাঠে, কারণ আমরা মূলত 90%, 100% আমি ধরি মেসি মাঝমাঠ থেকেই শুরু করবে, মানে মিডিল থেকেই শুরু করবে। ফুয়েন্তের মাথায় এটা থাকতে পারে যে মেসিকে যদি আমাকে আটকাতে হয়, ম্যান মার্কিং করে তো আমি পারবো না, আমাকে তাহলে আমার গেম প্ল্যানটাকে আরও মজবুত করে মেসিকে ট্রাম করতে হবে এখানে। এটা আমার মনে হয় একটা ট্যাকটিক্স হতে পারে ফুয়েন্তের। আচ্ছা, আমি আরেকটা বিষয়ে আসি, যেটা হচ্ছে যে দেখো মেসি যখন এসছে, ইয়ামাল আসবেই, এবারে উত্তরসূরি বলা হচ্ছে, বার্সেলোনা সেই মেসিরও একটা আবেগ কাজ করছে কোথাও। মেসি বলছিল যে আমার সত্যি অবাক লাগে, এবং ও সেই 19 নম্বর জার্সি এবং বার্সেলোনার প্রতি মেসির একটা ইমোশন এখনো রয়ে গেছে সবসময়, এই প্রেস কনফারেন্সেও বলেছে। হ্যাঁ, সব মিলিয়ে দেখো এটাও হয় যে বিশ্ব ফুটবলে যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, মেসির তো নতুন করে কিছু পাওয়ার নেই, আরও একটা মুকুট আর একটা পালক। কিন্তু যদি স্পেন চ্যাম্পিয়ন হয় এবং ইয়ামাল যদি খুব ভালো খেলে, তাহলে এটাও আমরা বলতে পারবো হয়তো যে মেসি কোথাও তার বাটনটা তুলে দিয়ে গেল ইয়ামালের হাতে। ফলে ইয়ামালের দিকেও সবাই তাকিয়ে আছে, 19 বছর বয়স এখন, তো ইয়ামালের কতটা চান্স বা কিছু। এই ফাইনাল হচ্ছে সেরা মঞ্চ, যদি জ্বলে উঠতে পারে ইয়ামালকে, আর আগামী কয়েক বছর সামনে আমার ধারণা শুধু এমবাপে ছাড়া আর কেউ থাকবে না বিশ্ব ফুটবলের মুকুট, মানে সিংহাসন ধরার জন্য ইয়ামালের সামনে। দেখো আমার মনে হয় যেটা যে ইয়ামাল
মানে মেসি আরও অনেক বড় মঞ্চে খেলেছে এর থেকেও। আমি বলবো যে আগের বিশ্বকাপটা তার কাছে অনেক বেশি চাপের ছিল, তার কারণ ধরো যে জার্মানির বিরুদ্ধে ওইভাবে হার, সেখান থেকে প্রথম বিশ্বকাপ একটা জেতা। এইবারের চাপটা মেসির অনেকটাই কম, যেহেতু হাতে একবার উঠে গেছে খেতাব। আবার একদম যদি তুমি দেখো যে একদম হালফিলের যে রেকর্ডটা বলছে বা হালফিলের যে রিপোর্টটা বলছে, সেখানে কিন্তু মেসি গ্রুপ ফটো তুলে হ্যাঁ অলরেডি কিন্তু বলা শুরু করে দিয়েছে যে এই যাত্রার জন্য আমি সকলের কাছে ধন্যবাদ। এখনো কিন্তু মানে ঝেড়ে কাশেনি যে এটাই ওর শেষ খেলা কিনা, জাতীয় দল থেকে এই অবসর নেবে কিনা এই ম্যাচ খেলে, ফলাফল যাই হোক না কেন। পুরো ওর উপর নির্ভর করছে, কালোনিও বলবে না, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও বলবে না, যতদিন ইচ্ছেও খেলতে পারে। কে বলবেন। আমার মনে হয় যে এই যে বার্তাগুলো দিয়ে দিচ্ছে, এই বার্তাগুলো যে ধরো যে গ্রুপ ফটো, এবং কালকেও দেখলাম যে ঝড় হচ্ছে বলে গোটা স্পেন টিম নিজেদেরকে কিন্তু মাঠে নামেনি, প্রচণ্ড কালকে বাজ পড়েছে এবং গোটা স্পেন টিম কিন্তু মানে মাঠেই নামেনি কালকে এক দিক থেকে বলতে গেলে। আর কালকে বাজ পড়া বন্ধ হতেই কাদা মাঠে কিন্তু আর্জেন্টিনীয় টিম পুরোপুরি নেমে গেছিল এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যে মেসি শুদ্ধ সমস্ত টিম কিন্তু নাগারে প্র্যাকটিস করে গেছে। ফলে কোথাও গিয়ে এই যে আগাম যে ইঙ্গিতগুলো, এই যে মেসির বার্তা, এই যে মেসির একটা উদ্যম, আলাদা বাড়তি উদ্যম একটা, কোথাও গিয়ে কিন্তু একটা বার্তা দিয়ে রাখছে যে আমি একেবারে প্রস্তুত। এবারে দেখো এই একদিন প্র্যাকটিস করলাম না, বা স্পেন টিম কিন্তু আমি বলবো যে এই ফাইনালের আগে কিন্তু তাদের ট্রেনিং সেশন কিন্তু বারবার কিন্তু বিঘ্নিত হয়েছে। দাবালনে ধোয়ার কারণে কিন্তু এক দুবার বা 3-4বার কিন্তু ওদের অন্তত ট্রেনিংটা কিন্তু মাঝপথে কিন্তু থমকে গেছে। ফলে কোথাও গিয়ে এই ধরো যে পরীক্ষার আগে, একদম আগে এই ছোট ছোট যে হোঁচটগুলো, এই ছোট ছোট যে বিঘ্ন যে এইগুলো ব্যাপারগুলো, এইগুলো কোথাও গিয়ে কিন্তু স্পেনকে আমি বলবো একটু হলেও কিন্তু ব্যাকফুটে রাখবে। মানে একদম ভাবো না, মানে জাস্ট পরীক্ষা দিতে যাবো তার আগে হঠাৎ করে একটা লোডশেডিং হয়ে গেল আমাদের, তাহলে তো আমার কিন্তু মনস্তাত্ত্বিকভাবে কিন্তু আমরা মনোসংযোগটা আমার নষ্ট হয়। কিন্তু তাও আমি বলবো যেমন ধরো ইয়ামালের সামনে তুমি যদি বলো এইটা ওর বিশ্বকাপে নিজেকে মানে জাহির করার, যে আমি একটা উঠতি তারকা, আমার মনে হয় না এটা খুব বড় একটা চাপ। মানে অলরেডি ইউরো জিতে গেছে, হ্যাঁ সামনে আরো অন্তত 2-3টে বিশ্বকাপ তো খেলবেই ও, যা মনে হচ্ছে আরামসে। ইয়ামালকে নিয়ে দেখো, ইয়ামাল এই বিশ্বকাপে এটা তো ওর মানে হিরো হয়ে ওঠার মঞ্চ। হ্যাঁ একদমই তাই। কিন্তু তুমি যদি শুরু থেকে দেখো, ইয়ামাল কিন্তু প্রথম কথা ওর একটা চোট ছিলই, প্রথম থেকে ওকে বলেছিল যে হয়তো পুরো খেলবে না। তা সত্ত্বেও ওর খুব যে মানে মারাত্মক গোল আছে, একটা গোল আছে মাত্র, অ্যাসিস্ট হয়তো নেই, বিরাট কিছু যে করে উঠতে পেরেছে তা নয়, কিন্তু ওকে কনসিডার করা যায় এই কারণে, কারণ বয়সটা একদমই কম, এখনো 20 হয়নি। আর মেসির সঙ্গে যে তুলনাটা করা হচ্ছে সেটা এখনো জাস্টিফাইড বলে আমি মনে করি না, কারণ এখনো ওর অনেক অনেক পথ চলা বাকি আছে। কিন্তু ওর বাড়তি ওকে যে তাগিদটা দেবে সেটা হচ্ছে মেসি নিজে প্রেস কনফারেন্সে ওকে নিয়ে বলেছে যে ইয়ামালের ভালো হলে বার্সেলোনার ভালো হবে, ইয়ামালকে দেখে আমি মুগ্ধ হই, ইয়ামালের খেলা আমি ফলো করি। তো দেখো, আমি ফুটবল খেলতে নামছি, আমার 19 বছর বয়স, আমি বিশ্বকাপ ফাইনাল, মেসির একটা যেন ওর প্রতি একটা স্নেহ ছায়া আছে একদমই। আর মেসির সঙ্গে তো ওর একটা ইতিহাস আছে। এবারে আমি যখন ফুটবল ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছি, আর আমার প্রশংসা করছে স্বয়ং লিওনেল মেসি, তো এটা আমার কাছে একটা বাড়তি পাওনা থাকবে। এবার আমি বলছি না যে এইটা শুনেও বিশ্বকাপের ফাইনালে উঠে একেবারে পুরো আগুন জ্বালিয়ে দেবে, সেটা হয়তো হবে না। কিন্তু দেখো, একটা ভালো খেলা, একটা ভালো আমরা খেলা দেখতে পাওয়া ইয়ামালের থেকে, সেটা আমরা এক্সপেক্ট করতেই পারি, যেটা ওর এতদিনেও এই কটা ম্যাচে হয়নি। সেটা যদি হয়, কিন্তু যারা এইটা মনে করছে যে বিশ্বকাপ ফাইনালটা ইয়ামাল ভার্সেস মেসি হতে চলেছে, আমার মনে হয় সেটা নয়। ফুটবল দলগত খেলা। আর যদি কোনো টাসেলের দিকে, মানে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, যদি কোনো ব্যক্তিগত টাসেলের দিকে আমার নজর থাকে, সেটা থাকবে আমার ইয়ামাল নয়, মেসি ভার্সেস রদ্রি। ঠিক এই টাসেলটা আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। এটা আমরা আলোচনা করেছি। আরেকটা আমি একটা কথা বলবো, যে ধরো ইয়ামালের ক্ষেত্রে যেমন তুমি বললে, ইয়ামাল অনেকটা না মানে নীলকণ্ঠ টাইপের, মানে কিরকম ও সমালোচনাটাকে গলিয়ে একটা ইন্সপিরেশন বানাতে চায়। যেমন তুমি লক্ষ্য করো, ইয়ামালের যে হেয়ার ব্যান্ড যেটা না, ওখানে লেখা আছে ইগো কি বলে ইগো ইয়ামাল। তার কারণ কি? তার কারণ হচ্ছে এতদিন ধরে ওর বিরুদ্ধে সমালোচকদের মানে একগোছা একটা অভিযোগ ছিল, এটা হচ্ছে ওর প্রচণ্ড ইগো। এবার ও কী করলো, অন্য কোনো প্লেয়ার থাকলে ভেঙে পড়তো বা অন্য কোনোভাবে ব্যাপারটাকে ট্যাকেল করতো, ও কিন্তু ওইখান থেকে হাইড না করে ওদের সেই বার্তাটা, মানে ইয়ামালের ইগো আছে, এই যে অভিযোগ, এই ওর বিরুদ্ধে অভিযোগটাকে নিজের ভূষণ করে নিল। এটা তো একটা ভূষণ একেবারেই। ওর এই হেয়ার ব্যান্ডে লেখা কি বলে ইগো ইয়ামাল, এইটা আমার মনে হয় কোথাও গিয়ে ওকে না বাড়তি একটা তাতিয়ে দেওয়ার মতো ব্যাপার বলে না, ওই জায়গায় নিয়ে গেছে, ধারণ করছে। শুধু তাই নয়, তুমি লক্ষ্য করে দেখো, ফ্রান্স ম্যাচের আগের প্রেস কনফারেন্সে
ইয়ামাল বলেছিল, মানে ইয়ামালকে প্রশ্ন করা হয়েছিল যে ফ্রান্স তো একটা আনবিটেন রান দিচ্ছে, আনবিটেন টিম, তোমরা কি ভয় পাচ্ছ? ও শটান বলেছিল। তুমি ভাবো 19 বছরের একটা ছেলে, সে প্রেস কনফারেন্স, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, সে সেই প্রেস কনফারেন্সে বলছে ফ্রান্সকে ভয় পাওয়ার আমাদের দরকার নেই, বরঞ্চ আমাদের ফ্রান্স ভয় পাবে, কারণ আমরা ওদের অলরেডি দুবার হারিয়েছি। মানে মাইন্ড গেমে দক্ষ হয়ে গেছে। এখানেই শেষ নয়, ইন্টারেস্টিং হচ্ছে ও ফ্রান্স ম্যাচের আগে ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছিল নেশনস লিগ সেমিফাইনালের, যেখানে ইয়ামাল স্কোর করেছিল, ম্যাচটা 5-4 হয়েছিল, কিন্তু ও ইনস্টাগ্রাম, তুমি খুব ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, ইনস্টাগ্রাম পোস্টে ও যখন পোস্টটা দিয়েছে ছবিটা, তখন 5-1 স্কোর লাইন, ইয়ামাল গোল করেছে আর সাইড লাইনেও এরকম ভাবে বসে আছে। মানে তুমি ভাবো তাহলে কি লেভেলের একটা কনফিডেন্স হতে পারে। এটা কিন্তু ব্যাকফায়ার করতে পারতো, এরকম হতে পারতো ফ্রান্স 5 গোলে উড়িয়ে দিল স্পেনকে, কিন্তু সেটা কিন্তু ওর মাথায় থাকেনি। কেন বলছি, কারণ ইয়ামালকে পরেও জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি এরকম, মানে ও, মানে অনেকে বলে ও যেন আগুনের মধ্যে হাঁটে, মানে সবসময় একটা মানে সমালোচনা হয়, আমাকে সমালোচনা কর তোর, এরকম। ও একটা খুব, মানে তুমি ভাবো এত অল্প বয়সী একটা ছেলে, ও স্টেটমেন্ট দিচ্ছে যে ফুটবল মাঠের থেকেও বড় চাপ জীবনে আছে, আমি এত চাপ নিই না ফুটবল খেলায়, কারণ জীবনটা অনেক বেশি কঠিন ফুটবল খেলা। জীবনটা ওর এরকমই, খুব। আমি আরেকটা বিষয়ে আসি, দেখো ইয়ামাল মেসি নিয়ে আমরা আলোচনা করলাম অনেকটা সময়, সেটা হচ্ছে যে ওরই একটা কথার সূত্র ধরে কিছুক্ষণ আগে বলছিল যে স্পেন যে ফুটবলটা খেলছে আর কি, সেটাতে মেসিকে আটকানোর জন্য ম্যান মার্কিং না করে স্পেন যে ফুটবলটা, ওদের ট্যাকটিক্সটা যদি ওরা ফুলফিল করতে পারে মাঠে, সেক্ষেত্রে মেসিকে কোথাও গিয়ে আটকে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এবার পাশাপাশি আর্জেন্টিনার একটা আমি দেখছিলাম, দেখো এই যে ছোট ছোট পাস, ছন্দে প্রেসিং ফুটবল, আর্জেন্টিনা ওরা যেন সেই টোটাল ফুটবল বলে যেটা শোনা যেত একটা সময়, সেটা কিন্তু আর্জেন্টিনা শুধু নিজের অর্ধে না, ও কিন্তু বিপক্ষের অর্ধে গিয়ে খেলছে, অনেকটা টাইম খেলছে। এটা কি কোথাও গিয়ে একটা, এবং তুমি দেখো সম্রাটদা, খেয়াল করে দেখবে যে আর্জেন্টিনার না দুটো স্পষ্ট বলতে পারো একটা সত্তা রয়েছে। একটা সত্তা রয়েছে যখন তারা ম্যাচ শুরু করে, আর একটা সত্তা থাকে যখন তারা ম্যাচ শেষ করে। একদম খেয়াল করে দেখো, আমি আরেকটা জিনিস জাস্ট অ্যাড করব, এটাতে এই যে ওরা যে ফুটবলটা যে ওই অর্ধেকই খেলছে, এতে কিন্তু একটা বড় ভূমিকা নিচ্ছে তোমার তিনটে মিডফিল্ড বলা, আলেক্সান্ডার, আমাদের পারদেস, আর হচ্ছে এনজো। এই যে একটা ত্রিভুজ কোথাও গিয়ে ছোট 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 করে এগিয়ে গিয়ে একটা আলটিমেট কিছু। এবং তুমি দেখবে শুরুতে ওদের খেলাটা কিন্তু মানে ঠিক আছে, তোরা আমিও আছি, পায়ে পায়ে লড়াই যেরকম হচ্ছে একটা ট্যাকটিক্যাল ব্যাটেল টাইপের, কিন্তু হঠাৎ করে যখন তারা এক গোলে পিছিয়ে পড়ছে, যেটা মানে আকছার দেখা যাচ্ছে যার জন্য পিছিয়ে পড়ছে, তখনই না তারা সমস্ত প্রেসিং যাকে বলে সেটা কিন্তু বিপক্ষের অর্ধে করছে। মানে স্পেসিফিক্যালি বলা যেতে পারে যে গোল খাওয়ার আগের আর্জেন্টিনা আর গোল খাওয়ার পরের আর্জেন্টিনা। এবং অদ্ভুতভাবেও ওরা যখন প্রেস করছে তখন স্বাভাবিকভাবে তোমার ডিফেন্সটা কিন্তু হাইলাইন হয়ে যাচ্ছে। হাইলাইন হওয়া সত্ত্বেও অপোজিশনের উইঙ্গাররা কিন্তু সেইভাবে কিন্তু এক্সপ্লয়েট করতে পারছে না। এমন না যে অ্যান্টনি গর্ডন ছিল না, এমন না যে কি হলো অন্য কোনো টিমে কোনো দক্ষ কোনো উইঙ্গার ছিল না, কিন্তু তারা কিন্তু তাদের হাইলাইনটাকে করতে পারছে না। তার কারণ মিডফিল্ডে একটা চেম্বারের মতো তৈরি করছে, যেটা তুমি বললে ম্যাকালিস্টার, এনজো, পারেদেস, এরা সবাই। এবং তুমি দেখবে যে ওরা যখন লোড করছে না উপরে, ডবল স্ট্রাইকারে খেলছে প্রথম কথা। মেসি তো তুমি ধরেই নাও যে অপোজিশন আপে আছে, হয় রাইট উইংয়ে, মাঝে মাঝে লেফট উইংয়ে আছে। তো এই যে একটা ওভারলোড করছে, এই ওভারলোডের মানে মেসি যে মানে ফ্রিলি খেলতে পারছে, এটার কারণ কিন্তু জানে যে পেছনে একটা চেম্বারের মতো আছে আমার, ঠিক। হ্যাঁ, এবং ওই রক্ষণে যে ওই দুজন প্লেয়ার, একদম বিশেষ করে বলবো যে রোমেরো আর আমাদের মার্তিনেজ, এই দুজন মিলে যে একটা সাপোর্টটা দিচ্ছে, যেটা আমি আগের দিনে বলেছি, মেসির মাথায় ঘুরছে না যে আমার ডিফেন্ডাররা দুর্বল, আমাকে আবার ট্র্যাক ব্যাক করতে হবে, আমার হয়ে এনজো আছে, আমার হয়ে মার্তিনেজ আছে, তারা আমার খামতিগুলো পুষিয়ে দেবে, আমি আমার ফ্রি স্টাইল খেলাটা খেলবো, আমাকে কোথাও গিয়ে ট্র্যাক ব্যাক করতে হবে না, আমি আমার পজিশন অনুযায়ী আমি বুঝে নিচ্ছি। এবং ওই যে একটা মানে মেসির যে ন্যাচারাল যে স্কিলটা, এই বয়সে গিয়েও কিন্তু ধরে রাখতে পারবো, এক্সট্রা ঝুঁকি নিতে পারছে। এই ঝুঁকিটা নিতে পারছে এই কারণে, কারণ মিডফিল্ডটা ওদের কিন্তু প্রচন্ড রকমের রিজিড, দেখবে তুমি প্রচন্ড রিজিড। এটা যেমন একটা জিনিস, আমি তোমার সৌভিকের কাছে আসবো, একটা পয়েন্টে রূপকের সাথে একটু ডিফার করতে চাই। এই যে মেসি ট্র্যাক ব্যাক করে না, এই যে আমার একটা ধারণা হয়ে গেছে, ফাইনালে যদি মেসিকে আমরা ট্র্যাক ব্যাক করতে দেখি, এটার মনে হয় অবাক হওয়ার থাকবে না। কেন বলছি, তুমি যদি অন্যান্য টিমের খেলা দেখো আর স্পেনের খেলা দেখো, এটা একটা হোয়াইট বোর্ড থাকলে আরও ভালো করে বোঝানো যেত। তুমি দেখবে এই যে আগের দিন কুকুরিয়াকে নিয়ে আমরা কথা বলছিলাম, একটা হাইব্রিড লেফট ব্যাক, ও শুধু লেফট ব্যাক না, মাঝমাঠে চলে আসে। তুমি যদি লক্ষ্য করে দেখো, এই যে দুটো রাইট ব্যাক আছে, পেড্রো পোরো, আর লেফট ব্যাক আছে মার্ক কুকুরিয়ার সামনে থাকে বায়না, ওদিকে থাকে ইয়ামাল, মধ্যিখানে ওয়ারজাবাল, ঠিক। এবার ধরো কোনো অ্যাটাক হচ্ছে, এটা ফ্রান্স গেমেও হয়েছে, কোনো ধরো অ্যাটাক হচ্ছে, যখনই মানে
মানে তথাকথিত রুল কি বলে, দুটো উইঙ্গার উঠবে, দুটো ব্যাক একটু ডিপ থেকে থাকবে যাতে ওদের ট্র্যাক ব্যাক করতে সুবিধা হয়। স্পেনের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, তুমি দেখবে দুটো উইঙ্গারের পেছনেই রাইট ব্যাক লেগ ব্যাক থাকে, ওরাও না ওরা মানে উঠতে থাকে, ওরা কিন্তু দাঁড়িয়ে যায় না। মানে যখনই ধরো ইয়ামাল দুজনকে ড্রিবল করার সময় বলটা ছেড়ে গেল ওর পা থেকে, সঙ্গে সঙ্গে ওটা রিকভারি করে সঙ্গে এরকম হতে পারে যে উইং এ 4টে করে প্লেয়ার থাকে, একদমই তাই। এবং তুমি দেখো ফ্রান্সের যে সেকেন্ড গোলটা হলো ওটা কে করলো, ওটা কিন্তু রাইট ব্যাক থেকে পেড্রো পড়ো মাঝ মাঠে ঢুকে অলমোকে পাসটা দিল, অলমো ওকেই কিন্তু ফলো করে ওর ছুটা বাড়ালো ওখান থেকে, ও ইয়ামালকে টপকে পেড্রো পড়ো ঢুকলো। কেন বললাম এতগুলো কথা, এই যে মেসি যে জানে যে ওর ব্যাকলাইন স্ট্রং আছে, আমি ফ্রি মাইন্ডে খেলবো, ও যদি ট্র্যাক ব্যাক নাও করে হুলিয়ান আলভারেজ থাকবে ওর জন্য ট্র্যাক ব্যাক করার। কিন্তু এই যে তোমার এই যে তোমার ডবল উইঙ্গার মাঝে মাঝে হয়ে যায় স্পেন, অ্যালেক্স বাইনা ইয়ামালের পেছনে পেড্রো পোরো কুকুরেয়া, মধ্যিখানে তো তোমার রড্রি আর আছে, কুকুরেয়ার গোলও আছে, দেখবে একটা গোল অফসাইডে ওর বাতিল হয়েছিল, মানে ও কিন্তু গোলটাও করতে পারে। এবং আরেকটা কথা বলি, চেলসির হয়ে কিন্তু ও কিন্তু উইং ব্যাক পজিশনও খেলেছে কুকুরেয়া, অভিজ্ঞতাটাও আছে। আমি এটা গোল করার ওদের যখন এই বিষয়টাই এলো, আমি আরেকটা বিষয় বলি যে ডিফেন্সের জায়গা থেকে এবং লাস্ট ডিফেন্স, সেটাতে স্পেন তো একটুখানি এগিয়ে থাকতেই পারে, রদ্রি যেহেতু লিড করছে বা কিছু, কিন্তু রোমেরো এবং মার্টিনেজ ভালো খেলছে, কিন্তু আমাদের আর্জেন্টিনার হচ্ছে তোমার রাইট ব্যাক এবং লেফট ব্যাক নিয়ে কিছুটা সমস্যা। ডিফেন্স এবং লাস্ট ডিফেন্সে তুমি কি বলবে তুল্যমূল্য বিচারে? তো আমি বললাম ডিফেন্সের বিচারে যদি তুমি বলো, আমি বলবো স্পেন এগিয়ে আছে, একটু বেশি হলেও এগিয়ে, একটু না একটু বেশি এগিয়ে। হ্যাঁ, কারণ দেখো না তুমি স্পেনে ফ্রান্সের ওই রকম দুর্ধর্ষ দানবীয় একটা অ্যাটাক ফ্রন্ট ফোর, তাদেরকে যারা চুপ করে দিতে পারে, একদম শুধু ম্যাচ জেতা না, কালঘাম ছুটিয়ে জেতা না, দাপটের সঙ্গে জেতা, তাদেরকে তো ডিফেন্সিভ যদি তুমি দেখো যে একটা মানে কি বলে যে অ্যাপ্রোচ থেকে অবশ্যই তাদেরকে এগিয়ে রাখতে হয়। কিন্তু আমি আবার বললাম না যে ফাইনালটা হচ্ছে না আলটিমেটলি গিয়ে কি ফর্ম, হ্যাঁ, পরিসংখ্যান সবকটা জানলার বাইরে একেবারে। এবং যে মনস্টার মেন্টালিটি আর্জেন্টিনা দেখাচ্ছে, পিছিয়ে পড়েও বারবার ফিরে আসা, এইটা একটা মানে কি বলবো যে অদ্ভুত, মানে সেখানে কোথাও গিয়ে ফাইনালের ওই স্নায়ু চাপটা কি ধরে রাখতে পারবে স্পেন? এইটাও কিন্তু একটা বড়। লাস্ট ডিফেন্স নিয়ে কি বলবে? লাস্ট ডিফেন্স নিয়ে বলতে গেলে মানে আমি বলতে চাইছি একদম গোলকিপারের কথা যদি বলো, আগের দিনই বললাম যে গোলকিপারের দিক থেকে দেখতে গেলে যদি পেনাল্টি শুট আউট পর্যন্ত যায়, বলা খুব চাপ। যেটা আমি কিন্তু পিকফোর্ড আর মার্তিনেজের ক্ষেত্রে মার্তিনেজকে অনেকটা এগিয়ে রেখেছিলাম, কিন্তু আমি কিন্তু এখানে মানে আমাদের কেউই পারবে না, কারণ ও কিন্তু অসাধারণ সেভ করে, সিমন অসাধারণ সেভ করে, ফলে দুজনেই সম্ভবত একটা গোল খেয়েছে এখন পর্যন্ত এবারে বিশ্বকাপে, এবং দুজনেই খুব ঠান্ডা মাথার একটা ফুটবল খেলছে এই বিশ্বকাপে। সিমনে বরাবরই ঠান্ডা মাথার, মার্টিনেজ একটু এক্সেন্ট্রিক, কিন্তু এই বিশ্বকাপে দেখছি বেশ মাথা ঠান্ডা করে খেলছে, হোল্ড করে খেলতে পারছে, যেটাও শিখেছে অ্যাস্টন ভিলাতে আরো ভালো করে। ফলে কোথাও গিয়ে দুই গোলরক্ষকের লড়াইটা মোটামুটি 50-50। আমি একটু একদম খেলার মাঠের বাইরের একটা বিষয়ে আসবো। বিশ্বকাপ মানে তো বিভিন্ন রকম উপকরণ জমা হয়, এবার একটা অদ্ভুতভাবে একটা রাজনৈতিক উপকরণ জমা হচ্ছে, একটা রাজনৈতিক জায়গা, একটা রাজনৈতিক অ্যাঙ্গেল তৈরি হয়। এমনিই আমাদের গোটা বিশ্ব এখন আন্তর্জাতিক মহল পুরোপুরি তুমি বলো যুদ্ধ সব কিছু নিয়ে নানাভাবে একটা সমস্যায় জর্জরিত। সেক্ষেত্রে ফুটবল মাঠ হয়তো কোথাও আমরা এই যুদ্ধ বা বিশ্ব রাজনীতির বাইরে থাকলেই আমরা আনন্দ পাবো, কারণ আমরা যারা ফুটবল, আমরা বলে না গোটা বিশ্ব যারা ফুটবল একটা আনন্দ দেয় অন্যভাবে, রাজনীতির ঊর্ধ্বে উঠতে সাহায্য করে, সেখানে ফুটবল মাঠে একটা পলিটিক্স আসছে। কি বলবে তুমি? যেহেতু তুমি সারাদিন তুমি মানে দ্য ওয়ালে সৌভিক হচ্ছে, আপনারা দেখেন সৌভিকের বাইলাইনে একের পর এক পলিটিক্যাল ব্রহ্মাস্ত্র যায়, সেখানে আমি যার জন্য আমি সৌভিকের কাছেই গেলাম। না দেখো বিষয়টা কি বলতো, মানে ফুটবল বলে না, যে কোনো স্পোর্ট মানে যে কোনো খেলা, ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক, কবাডি হোক, যে কোনো খেলাই আমরা চাই রাজনীতি ছাড়া হোক, সে মানে রাজনীতিটা মাঠের বাইরেই থাকুক, এটা আমরা চাই। কিন্তু বিশ্বকাপ ফাইনালেও যে রাজনীতিটা এরম মানে এত মানে নিবিড়ভাবে ঢুকে গেছে, এটা প্রথমে কিন্তু বোঝা যায়নি, এবং এটা এমন একটা পজিশনে এখন চলে এসছে না, তুমি এটাকে ইগনোর করতে পারবে না চাইলেও। আমি একটুখানি মানে ডিটেলে বলতে চাই যাতে দর্শকরাও বুঝতে পারে। দেখো এখন মিডল ইস্টের কী অবস্থা সেটা সবাই জানে, পশ্চিম এশিয়ার সংঘাতে আমেরিকার ভূমিকা, ইসরায়েলের ভূমিকা সবাই জানে। বিষয়টা হচ্ছে এই যে দুটো টিম ফাইনালে উঠেছে, স্পেন আর আর্জেন্টিনা হচ্ছে ইসরায়েলপন্থী, যে ইসরায়েলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার খুব ভালো সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্পকে তুমি দেখতে পাচ্ছ মানে আর্জেন্টিনাকে সাপোর্ট করে বিভিন্ন রকম কথা বলছে, এবং আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। ফিফা এবারে বলছে যে মানে প্রেসিডেন্ট এখনও পর্যন্ত কোনো খেলা দেখতে যায়নি, কিন্তু ফাইনালে
খেলা দেখতে যেতে পারে, এবং একটা নতুন রুলও করা হচ্ছে এই এত বছরে প্রথমবার হয়তো যদি সেটা হয়, যে ট্রাম্প বিশ্বজয়ী দলকে ট্রফিটা তুলে দেবে, যেটা মূলত ফিফা প্রেসিডেন্ট দেন, সেটা একটা হতে পারে। এইবারে কি বললাম, আর্জেন্টিনা হচ্ছে ইসরায়েলপন্থী, স্পেন হচ্ছে প্যালেস্টাইনপন্থী। বাট প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের যে সংঘাত চলছে এটা সবার জানা, এবং ইয়ামাল ওদের যে স্টার বয় স্পেনের, তাকে প্যালেস্টাইনের পতাকা নিয়ে র্যালিতে দেখা গেছিল, বাসের ওপরে ইয়ামাল ফ্ল্যাগ নিয়ে, সেটা নিয়ে স্পেনের প্রেসিডেন্ট আবার তাকে সমর্থনও করেছে। তো তুমি বুঝতেই পারছো এই যে উত্তাপটা তৈরি হয়েছে। শুধু তাই নয়, ইন্টারেস্টিং ব্যাপার রূপক, ট্রাম্প এই বিশ্বকাপ চলাকালীনই কিছুদিন আগে স্পেনকে মানে টেরেবল পার্টনার হিসেবে আখ্যা দিয়েছে, যে বলেছে ওদের সঙ্গে আমি কোনো বাণিজ্য করতে চাই না, ওরা একটা টেরিবল পার্টনার। শুধু তাই নয়, স্পেন হচ্ছে একটা ওয়েস্টেড অপরচুনিটি, এত বড় কথা বলেছে ট্রাম্প। এরপরেও আরেকটা ঘটনা, 2010-এর যে স্পেন টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, তার লেফট ব্যাক হিসেবে খেলতেন হচ্ছে ক্যাফে ডে ভিলা বলে একটা প্লেয়ার। সে তার ফ্যামিলি নিয়ে বিশ্বকাপ ফাইনাল দেখতে আসছিল, তাকে আমেরিকা ভিসা দেয়নি। কারণটা খুব ইন্টারেস্টিং, কারণটা হচ্ছে ও বলেছে যে 10 বছর আগে ও কোনো একটা ক্লাবে বা কোনো একটা কিছুতে ইরানে খেলতে গেছিল। বাবা, তুমি ভাবতে পারো, তাই জন্য তাকে ভিসা দেওয়া হয়নি। সে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ জানিয়েছে যে আমি মানে এরকম ছবি পোস্ট করেছে যে আমি বিশ্বকাপ জয়ী দলের সদস্য, বিশ্বকাপ নিয়ে ছবি দিয়ে পোস্ট করেছে যে আমাকে হয়তো অনেকেই ভুলে গেছেন, কিন্তু আমি বিশ্বকাপ জয়ী দলের সদস্য, আমাকে আমার ভিসা আটকানো হচ্ছে, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছি আমার ভিসাটা দেওয়া হোক যাতে আমি ফাইনালটা দেখতে পারি আমার দলের। এইবারে তুমি ভাবো, এই যে রূপক একটু আগে বলছিল যে অনুশীলনের আগে মানে অনুশীলনে বিঘ্ন ঘটছে, আবহাওয়ার ব্যাপার, পরীক্ষার আগে আমার একটা বিঘ্ন ঘটছে, কিন্তু তুমি ভাবো যে মাঠের স্নায়ুটা তো একটা আছেই। তুমি ইংল্যান্ড আর আর্জেন্টিনা ম্যাচে দেখো, পলিটিক্সটা কিন্তু প্রচণ্ডভাবে ম্যাচের মধ্যে ঢুকে গেছিল। লাস্টে ব্যানার ফকল্যান্ড নিয়ে আমরা যেটা জানি, ফকল্যান্ডই শুনি ইংল্যান্ড আর্জেন্টিনা একটা দ্বৈর, তার মানে ম্যাচের পরেও ইংল্যান্ডের প্রাক্তন যে তোমার প্রধানমন্ত্রী, তিনিও বলেছেন যে ফকল্যান্ড আমাদের, ম্যাচ আমরা হারি যাই হোক, ফকল্যান্ড আমাদের। ফলে এটা একটা কোথাও গিয়ে এই রাজনৈতিক প্রভাবটা একটা রাজনৈতিক জায়গাটা একটা মাঠে যেরকমই স্নায়ুর চাপ নিয়ে খেলুক না কেন, এখন তুমি ধরো ওই মানে এই যে ইস্যুটা যে আমেরিকান সয়েলে যদি স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, আর সেই ট্রফি যদি ডোনাল্ড ট্রাম্প এসে স্পেনের অধিনায়কের এতে তুলে, এটা একটা ভাতে না মারার ব্যাপার, মানে ভাতে মারার ব্যাপার হবে একেবারে। যে ওইটা আমার মনে হয় স্পেনের একটা আলাদা তাগিদ, মানে স্পেনের গভর্নমেন্টের তরফ থেকে হয়তো ওদের অত ওরমভাবে বলা হবে না তোমাদের জিততেই হবে, না হলে তোমাদের দেশেই হবে, রাজনৈতিক বার্তা থাকবে, এবং স্পেনের প্লেয়ারদের তাতিয়ে দেওয়ার পক্ষে কোথাও বলা হবে যে তোমরা এখন শুধু স্পেনের 11 জন ফুটবলার না, যে তোমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে, তোমরা দেশের 11 জন সৈনিক, তোমাদের সেই জয়টা শুধু আর্জেন্টিনাকে হারিয়ে না, এক ডিলে 2 পাখি মেরে আমেরিকাকেও হারিয়ে একটা একেবারে স্পেনের। ঠিক, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আর দীর্ঘায়িত করব না, দর্শকদের মানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কতক্ষণে খেলা দেখবেন বা কিছু। আমি লাস্ট একটা কোশ্চেনে যাব, আমরা ট্যাকটিক্যাল বেশ কিছু কারণ আমরা বিশ্লেষণ করলাম যে কে এগিয়ে থাকতে পারে, কার শক্তি কোথাও। তার আগে আমি একটা জাস্ট, আমরা বিশ্বকাপ ফাইনালের আগে আজকে আমাদের শেষ ভিডিও, বিশ্বকাপ ফাইনালের পরেও আমরা আসবো, কারণ আমাদের ভিডিও ফুটবল নিয়ে আমাদের আড্ডা আপনাদের ভালো লেগেছে। আমি একটা শেষ প্রশ্নে আসবো, যেটা হচ্ছে সাংবাদিক রূপক মিশ্র, সাংবাদিক সৌভিক বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকের যেমন এখানে একটা চুলচেরা বিশ্লেষণ করা একটা নিরপেক্ষ জায়গা থেকে, কিন্তু কোথাও তাদের মধ্যেও তো একটা ইমোশন কাজ করে, আমার মধ্যেও করে, আপনাদের মধ্যে তো করেই। সেই জায়গা থেকে আমি বলবো, একদম শেষ বিচারে বলো তুমি কে এগিয়ে, এক কথায় জাস্ট তোমার কি মনে হয় লাস্ট অব্দি বিশ্বকাপ কার হাতে উঠতে পারে? আর্জেন্টিনা। তুমি খুশি হবে কে জিতলে? স্পেন। ওকে, আর্জেন্টিনা দেখো অদ্ভুতভাবে দেখুন আপনারা, আর্জেন্টিনা ওর তার মানে ওর মস্তিষ্ক বলছে আর্জেন্টিনা এগিয়ে আছে, ওর হৃদয় বলছে স্পেন। আমি ঠিক একই প্রশ্ন যাব সৌভিকের কাছে। সৌভিক বলো, কে জিতবে? দেখো, সাংবাদিকতা শুরু থেকেই মানে শুনে এসেছি যে তুমি রিপোর্টার, আমি ওই জন্যই তো ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এবার এটা একটা আমাদের একটা জাস্ট ফান, একটা দর্শকদের সামনে এতদিনে আমার মানে এই বিশ্বকাপের খেলায় মোটামুটি যা দেখছি, আমার মানে মন মাথা দুটোই স্পেনই বলছে। তোমার কাছে দুটোই, তোমার মস্তিষ্ক এবং হৃদয় একই কথা বলছে তো? হ্যাঁ, আমি নয় আমারটা নাই বললাম, ঠিক আছে। এবং বিশ্বকাপ জয়ের পর যে জিতবে, একটা দুর্দান্ত খেলা দেখার অপেক্ষায়। আর্জেন্টিনা জিতুক, মেসির প্রতি বাঙালির দুর্বলতা আমরা জানি, মেসি হারলে আমরা ভেঙে পড়ি, এবং এটাই দেখবার মতো যে ব্রাজিল সমর্থকরা, মানে হার্ডকোর ব্রাজিল সমর্থকরাও কোথাও গিয়ে অনেকে মেসিকে সমর্থন করেন। আমি বিশিষ্ট সাহিত্যিক, আমি সরঞ্জিত
গতকাল একটা প্রতিবেদন পড়ছিলাম, একটা প্রবন্ধ টাইপের পড়ছিলাম, সেখানে তিনি ব্রাজিল সমর্থক হওয়া সত্ত্বেও মেসির উন্মাদনা, মেসিকে কেন, মেসি একটা আবেগ বাঙালির কাছে, সেটা নিয়ে একটা সুন্দর একটা মানে ব্যক্ত করেছিলেন। ফলে সেটাতে আমরা মেসির হাতে আবার কাপ উঠবে নাকি স্পেনের টোটাল ফুটবল জিতবে, মোট কথা এমন একটা ম্যাচ হোক যাতে ফুটবলের জয় হোক শেষ পর্যন্ত। আপনারা রাত জেগে খেলা দেখুন, আমরাও দেখি। আবার আমরা কাল সকালেই আসবো ফিরে আপনাদের সামনে পোস্ট ম্যাচ অ্যানালিসিস নিয়ে। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন দ্য ওয়াল।